বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই নভেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে যারা হবে বলে ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমি বিভিন্নভাবে অতীতেও বলেছি, আজকেও বলছি যে 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। 12ই ফেব্রুয়ারির পূর্বে বাংলাদেশে এক গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ যাচ্ছে। কেন নির্বাচন হবে না? সকালে সূর্য উঠলে বোঝা যায় যে আজকের দিনটি কেমন যাবে। ঠিক তেমনি রাজনীতির আকাশও আমরা যারা দীর্ঘদিন রাজনীতির মাঠে আছি, আমরা ওই রাজনীতির অবস্থা দেখলেই আমরা উপলব্ধি করতে পারি কেন রাজনীতি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আমি একটা কথা বলতে চাই, যেটা আপনারা আগেও শোনেন, এই দুই একদিন হয়তো গতকাল থেকে শুনছেন। গতকাল এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন কি বলেছে? হাদির হত্যাকাণ্ডের সাথে সরকার অথবা প্রশাসনের লোক জড়িত আছে। এখন আপনারা বোঝেন যে কোন দিকে যাচ্ছে। এতদিন খালি বলেছে আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার জন্য এই হাদি হত্যার কাণ্ড ঘটিয়েছে, কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার এবং তার উপদেষ্টারা যে কোনোভাবে তাদের রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য তারা এই কাজ করা চলে যাচ্ছে। নির্বাচন হবে না অনেকগুলা কারণ আছে। 3রা জানুয়ারি জামাত ইসলাম ঢাকা শহরে মহাসমাবেশ করবে। কেন রে ভাই? এখন তো নির্বাচনের সময় তো মহাসমাবেশ করা না, এলাকায় এলাকায় গিয়ে ভোট প্রার্থনা করার কথা। এতে বোঝা যায় ডাইল মে কুচ কালা হয়। তারা ওখান থেকে, আমি আগেই বললাম, 3 তারিখে তারা এমন এমন দাবি দেবে যে দাবিগুলো সরকার মানতেও পারবে না, নির্বাচনও হবে না। আবার দেখেন 9 জানুয়ারি এই মনোনয়ন নিয়ে জামাতের সাথে 8 দল ইসলামিক দলগুলো ছিল। এখন এনসিপি, যেই এনসিপি আমরা আগেও বলেছি এখনও বলছি, এনসিপি কিন্তু এই যখন জুলাই আন্দোলনটা হয়েছিল, এগুলা কেউ ছাত্রলীগ করুক যাই করুক, তারা কিন্তু সবগুলা শিবিরের জামাতে ইসলামের ছাতার তলে ছিল। কিন্তু পরে এনসিপি ভাবে তারা আলাদা আলাদা, কিন্তু আসলে সবাই কিন্তু শিবিরের। তখন এই এনসিপি তাদের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। এই জন্য ইসলামী দল মাহবুল হক এবং চরমোনাই আলাদা হয়ে গিয়েছে। চরমোনাই আবার 9 তারিখে মহাসমাবেশ ডেকেছে। তারাও দাবি দাওয়া পেশ করবে, তাদের দাবি না মানলে নির্বাচন তারা প্রতিহত করবে। 3 তারিখে জামাত, 9 তারিখে চরমোনাই। তাহলে ভাই তারা যদি এই দাবি দাওয়াগুলো পেশ করে, সরকার কি পারবে? যেই দাবিগুলো দিবে, যে একটা কথা আছে, এক ছেলে বলেছিল যে মা, তোকে আমি বিক্রি করে ফেলবো। মা বলেছিল, বাবা তুই কস কি, তোকে এত জীবনের এত মায়া করে পালছি, তুই আমাকে মা গো, তুমি তো বুঝতে পারো নাই, আমি এমন দাম চাবো যে পৃথিবীর কোনো কেউ তোমাকে কিনে নিতে পারবে না। ঠিক তেমনি এই 3 তারিখে জামাত মহাসমাবেশ থেকে 9 তারিখে চরমোনাই, তারা এমন দাবি দিবে, এই দাবি সরকার মানতেও পারবে না, নির্বাচনও হবে না। এনসিপি জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা নির্বাচন করার জন্য হয়ে গেছে। কিন্তু আমার একটা প্রশ্ন, এনসিপি প্রায় 150 সংসদীয় আসনে মনোনয়ন বিক্রি করেছে। তারা শুনি এখন 30টি আসনে নির্বাচন করবে, কিন্তু তারা যে 150-200 আসনে মনোনয়ন বিক্রি করছে, তাদের অবস্থা কি হবে? কি একটা মনোনয়ন খেলা, অর্থ বাণিজ্য শুরু হয়ে গেছে। এদিকে দেখেন নুরু, সে বলেছে বিএনপির সাথে কোনোভাবে কোনো 300 আসনে তারা নির্বাচনে মনোনয়ন দিয়ে তারা প্রায় অনেক আসনে 100-100-র উপরে আসনে তারা মনোনয়ন ফর্ম বিক্রি করেছে। এখন নুরু এবং রাশেদ দুজনে 2টি বিএনপির সাথে আঘাত করে 2টি নির্বাচনী আসনে ওদের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। তাহলে ভাই তুমি যে 100-150 ফর্ম বিক্রি করলা, তাদের কি হবে? নির্বাচন মানে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, বেইমানি, যে কারে কিভাবে বেইমানি করে গাতায় ফেলতে পারে
খাতে ফেলতে পারে সে অবস্থার মধ্যে আছে এলডিপি। এই কুলাঙ্গার একজন অলি আহমদ, এই কুলাঙ্গারে কিন্তু জিয়াউর রহমানের সাথে ছিল স্বাধীনতা যুদ্ধের সময়। এই কুলাঙ্গার পাকিস্তানের পেতাত্তা, এই কুলাঙ্গার মুক্তিযুদ্ধ, সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করলে মুক্তিযুদ্ধ ছিল না। অনেক আর্মি সে চাকরি করেছে, সে যুদ্ধে তখন গিয়েছে, সে কিন্তু বাংলাদেশকে এভাবে ভালোবেসে যুদ্ধটা করে নাই। অনেক চোর ডাকাইতে মুক্তিযুদ্ধতে গিয়েছে, তার দেশ ওখানে মুক্তিযুদ্ধের পর দেশে এসে স্বাধীনের পর তারা চুরি ডাকাতি করেছে। সেনাবাহিনীতেও এমন অবস্থা ছিল। এই অলি আহাদের সাথে এলডিপিতে ছিল রেদওয়ান আহমদ। রেদওয়ান আহমদ এলডিপির সিদ্ধান্ত হলো তারা 300 আসনে নির্বাচন করবে এককভাবে, কারোর সাথে ঐক্যবদ্ধভাবে করবে না। কিন্তু দেখা গেল তারা এবার রেজুলেশন পাশ করলো। তো এলডিপির সেক্রেটারি মহাসচিব যে রেদওয়ান আহমদ, সে একা এসে বিএনপির সাথে আতাত করে সে চান্দিনা থেকে তার মনোনয়নটা পোক্ত করে সে বিএনপিতে যোগ দিয়ে সে বিএনপি থেকে দানের শীষে মনোনয়ন নির্বাচন করবে। কেমন খেলা খেলছে যে আর নির্বাচন হবে না। আরেকটি কথা, ইনকলাব মঞ্চ আজকে তারা শাহবাগে মিছিল করছে, মিটিং করছে। তারা শুধু ভারতের বিরুদ্ধে এমন এমন কথা বলছে। এখন দেখা গেছে হাদির হত্যার পর সারা বাংলাদেশের যত অতীতের এবং বর্তমানে যত জঙ্গিরা ছিল সবগুলো ইনকলাব মঞ্চের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা দেখবেন ইনকলাব মঞ্চের যে সভাগুলোর মধ্যে এই চেহারাগুলো আপনারা চিনবেন না, তাদের চেহারা দেখলে বুঝবেন তারা জঙ্গি। তারা ছায়ানটে আক্রমণ করেছে, উদীচিতে আক্রমণ করেছে, ডেইলি স্টার আক্রমণ করেছে, প্রথম আলোতে আক্রমণ করেছে। এই চেহারাগুলো আপনারা দেখেছেন, এইগুলো সব ইনকলাব মঞ্চ। আজকে দেখলাম তারা যেই ভাষায় কথা বলছে, সাহুয়া মামা ভাইঙ্গা ফালাইব, কি খুশিরা ফালাইব, এই ধরনের কথা তারা ইসলাম কি এই ধরনের কথা শিখায়? এই কথাগুলো বলে তারা স্লোগান দিচ্ছে, মানুষকে উজ্জীবিত করছে। তারা তাদের দাবি দাওয়া পাশ করছে। এই 1 মাসের মধ্যে তাদের দাবি না মানলে তারা বলছে নির্বাচন পরে, আগে হাতি হত্যার বিচার হতে হবে। তারাও বিভিন্ন দাবি দিচ্ছে। তাই বলছি, দেশ এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, নির্বাচন 12 তারিখে হবে না। তবে আমি একটা কথা বলে গেলাম, তারেক রহমান এতদিন ভয়ে আসে নাই, কিন্তু তারেক রহমান এসে জীবনের সবচেয়ে বড় ভুলটি করেছে। এই ভুলটি কেন হয়েছে ভবিষ্যতে আমার কথাটা আপনারা স্মরণ রাখবেন। আমি আজকে বলে গেলাম, তার এখন আসা উচিত ছিল না। কারণ বাংলাদেশের প্রতিটি স্থানে স্থানে পাকিস্তানি গোয়েন্দা এবং পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দারা এবং জঙ্গিরা সারা বাংলাদেশে জঙ্গিরা এমনভাবে ছড়িয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, মায়ানমার থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে এমন অস্ত্র বাংলাদেশে আসছে। জঙ্গিদের হাতে এমন অস্ত্র এসে গেছে, তারা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কাউকে কিন্তু ছাড়বে না। কখন কাকে মারে বলা যায় না। তাই তারেক রহমান, আমার বিশ্বাস তারেক রহমান সবচেয়ে বড় ভুল করেছে। এখন তার আসা উচিত ছিল না। সে 2024 সালের 5ই আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর তখন আসলে সে এতদিনই নির্বাচন হতো, সে হিরো হয়ে থাকতো। কিন্তু সে সবচেয়ে বড় জীবনের ভুল করেছে। তাই আমি বলবো, স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি 2024 সালের 5ই আগস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশে যত নির্যাতন, হামলা মামলা যত কিছু হয়েছে সব বিএনপির নেতাকর্মীরা করেছে। তাই তাদেরকে বলবো, এখনও আপনারা শুদ্ধ হয়ে যান। আপনারা জীবনে ভুল করেছেন। আমি আরও 1 বছর আগে বলছি, এমনও দিন আসবে এই বিএনপি আওয়ামী লীগের উপরে এত অত্যাচার করছে, এই বিএনপি তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে তারা আন্দোলন করতে হবে এই জঙ্গিদের বিরুদ্ধে। কিন্তু সেই দিনটি খুব সহজে এসে গেছে, আর বেশি দিন বাকি নাই। এই 1 মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন যে সব জঙ্গিরা মিলে, জামাত, এই ইসলামী দলগুলা, ইনকিলাব মঞ্চ, সব জঙ্গিরা মিলে বিএনপিকে এমন মারণ কার্বন দিবে, বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করা ছাড়া বিএনপির আর কোনো পথ থাকবে না। তাই স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ রেখে চলেন আমরা এগিয়ে যাই, এবং আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ হতে দেওয়া হবে না, এবং হবে না। পৃথিবীর এমনকি ভারত তো হতে দিবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের 5 জন সংসদীয় কমিটির প্রধানরা এই সরকারকে বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচন হলে আমরা তা মেনে নেব না। তাই সারা পৃথিবীর পরাশক্তিগুলো বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে
সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন চাই। তাই আগামী নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে না। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী যারা যেখান থেকে আমাকে শুনছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। আপনার কাছে হাত জোর করে করজোরে আমি অনুরোধ করছি, এখনও বাই লীগটা বাদ দেন। আমি এখনও দেখছি এই বাই লীগের কারণে আমাদের ক্ষমতাচ্যুত হইতে হয়েছে, কারণ আমরা সবটি নির্বাচন এলাকায় ঢাকা শহরে প্রত্যেক জায়গায় এক এক ভাইয়ের আলাদা আলাদাভাবে আমরা বসেছিলাম। যখন জঙ্গিরা আমাদের উপর আক্রমণ করেছে, এক ভাইয়ের উপর আক্রমণ করলে আরেক ভাইয়ের লোকেরা যায় নাই, চোখের সামনে দেখেছি। এখনও সেই ভাইয়েরা আবার এই কর্মীদেরকে বিভাজন করে তারা আলাদাভাবে রেখেছে, কারণ তারা মনে করছে যে এই তাদের নিজস্ব লোকগুলা দিয়ে একটা মিছিল করে 30 সেকেন্ডের একটা মিছিল করে যদি ফেসবুকে ছেড়ে দেয়, ভবিষ্যতে তারা মনোনয়ন পাবে, দলের সভাপতি সাধারণ সম্পাদক হবে। তাই তারাও আবার একই অবস্থা সৃষ্টি করছে। তারা দলকে ভালোবাসে না, তারা অর্থের জন্য এই রাজনীতিটা করে। তাই সবাই এই ভুল বোঝে, এগুলাকে চিহ্নিত করে চলুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে বাই লীগ নেবার যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।